আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলো। এবার বিস্তারিত। শনিবার দল বল নির্বিশেষে দেশজুড়ে নিন্দার মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মারকে জুতো পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। সেই ছবি ভাইরাল হতে দেশবাসীর তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। শনিবার বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 1971 সালে 14 ডিসেম্বর পাকিস্তানি সেনারা গোটা পূর্ব পাকিস্তান জুড়ে ইঞ্জিনিয়ার, লেখক, শিল্পী, অভিনেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর গণহত্যা চালায়। উদ্দেশ্যই ছিল গোটা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ধ্বংস করে দেওয়া। তারপর থেকেই বাংলাদেশে সেই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মারকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। বিতর্ক যেখানে বেঁধেছে তা হলো রাষ্ট্রপতির শহীদ বেদিতে খালি পায়ে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানালেও ইউনূস এদিন জুতো পরে শ্রদ্ধা জানান, জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। ক্ষোভ এই যে এরকম একটা দিনকে ইউনূস চূড়ান্ত অপমর্যাদা করেছেন। বলাবলি চলছে এই সরকারের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার কোনো গুরুত্বই নেই। অনেকেই মনে করছে জয় বাংলা স্লোগান বাতিল, শেখ মুজিবের 7 মার্চের ভাষণ এবং 15 আগস্টের শোক দিবসের ছুটি বাতিল, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ বাতিল করে দেওয়া ইত্যাদি এই সরকারের কাছে কোনো ব্যাপারই নয়। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মহামান্য রাষ্ট্রপতির খালি পায়ে শ্রদ্ধা জানানোর দৃশ্যটি জাতির প্রতি তার গভীর শ্রদ্ধা ও বিনম্রতা প্রকাশ করে। অন্যদিকে ডক্টর ইউনূসের জুতা পায়ে শ্রদ্ধা প্রদর্শন স্বাধীনতার চেতনার প্রতি তার অবজ্ঞতা ও অন্তর্নিহিত মানসিকতাকে স্পষ্ট করে। লেখা হচ্ছে এটি শুধুমাত্র আচরণের পার্থক্য নয়, বরং জাতীয় বীরদের প্রতি কার কতটুকু দায়বদ্ধতা আছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্বাধীনতার চেতনা শুধু কথায় নয়, আচরণে প্রকাশ পায়। আরও এক আশ্চর্যজনক ঘটনা হলো ঢাকায় শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম লেখা ফলকটি ঢেকে দেয়া হয়। 1972 সালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছিলেন শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে একটি এক্সক্লুসিভ খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম, ঢাকায় 1 ঘন্টা কোথায় ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম। মিজানুর রহমানের রিপোর্টে বলা হয়, উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারদিকে, ছিল নতুন নতুন গুজব। গত 3 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা 52 বছরের ইতিহাসে নজিরবিহীন। কেন এমনটি হলো? ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে। 71 সালে মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু 5ই আগস্ট বাংলাদেশের রক্তাক্ত অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। ঠুনকো কিছু ঘটনা নিয়ে শোরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া। একটি সার্বভৌম রাষ্ট্রকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো। সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে। বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সুর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো। রক্ষা পেল না বাংলাদেশের মিশনও। ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন। শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে বসলেন। হ্যাঁ, এটা সত্য যে 36 জুলাই খ্যাত 5ই আগস্ট বদলে দিয়েছে এই বদ্বীপের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ। দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরশাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে। জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ার একমাত্র মিত্র ভারতে আশ্রয় নিয়েছেন। তার প্রতি ভারতের ভালোবাসা নিখাদ, এটা প্রমাণিত। কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না। বৌদ্ধদের ভাষ্য মতে এদেশের সঙ্গে মানুষের বন্ধন অকাট্য, সম্পর্কে টানাপোড়েন হতেই পারে, যার প্রমাণ দিল দিল্লি। সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপোড়েনের মুহূর্তে ঢাকায় পা রাখলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভোরে দিল্লি থেকে দেশটির বায়ুসেনার বিশেষ চপারে উড়ে এলেন তিনি। দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে বসলেন। পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং বা স্ট্রাকচার্ড আলোচনায়, নাম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি। প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ওই আলোচনায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হলো। আনুষ্ঠানিক আলোচনা দ্বিপক্ষীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়দের নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলো। সেখানে গুরুত্ব পেল ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি। বৈঠকে অবশ্য তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি, যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে। বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তী 2 পররাষ্ট্র সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন। ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্নের জবাব দিলেন।
দিল্লির বিদেশ সচিব কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হলেন না। মনে হলো তারা নিজ অবস্থানে অনড়। বৈঠক সূত্রে আগেই খবর বের হয় বাংলাদেশ ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা। ঢাকার প্রতিনিধিরা ব্যাখ্যা সহ জবাব দেন। খোলাসা করে যেটা বলা হয় তা হলো দুই প্রতিবেশীর সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেলে হয়ে থাকে। এটাই বাস্তব। বাংলাদেশ ভারত সম্পর্ক তার ব্যতিক্রম নয়, কিন্তু সবকিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে। তাছাড়া মানুষের সেন্টিমেন্ট লাগে এসব ঘটনা যখন সামনে আসে, বিশেষত অভ্যন্তরীণ বিচ্ছিন্ন ঘটনাকে যখন বড় করে দেখানো হয় এবং রাজনৈতিক নেতৃত্ব বা সরকারি পর্যায়ে এটা নিয়ে যখন কথা বলা হয়, বাংলাদেশ সমস্যা অ্যাড্রেস করে এবং এ নিয়ে বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত কূটনৈতিক চ্যানেলে বার্তা দিলেও মানুষের মধ্যে ক্ষোভের এত সঞ্চার হতো না বলে মনে করে ঢাকা। আলোচনায় উভয়ের তরফেই বলা হয় বাস্তবতা অস্বীকার করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং এতে সমস্যা বাড়বে। তাই উভয়ের যৌক্তিক কনসার্ন যত দ্রুত অ্যাড্রেস করা যাবে ততই মঙ্গল। সেগুনবাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন। তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4:05 যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার 2 সফর সঙ্গে। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে সেনানিবাস্ত বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। যেটুকু জানা গেছে, সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূর থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে তার ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াসউদ্দিন তাহেরী। এ সময় পুলিশের উপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করে তার অনুসারীরা। এতে পুলিশের 5-6 জন সদস্য আহত হন। ঘটনার পর সেখান থেকে 6 জনকে আটক করে পুলিশ। তবে রোববার বেলা 3টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রওশন আলী প্রথম আলোকে বলেন, বিজয়নগরের চর ইসলামপুরের নাজিরাবাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করেছিলেন গিয়াসউদ্দিন তাহেরী। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিল মঞ্চে থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের উপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করেন তার ভক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাজিরাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দেন গিয়াসউদ্দিন তাহেরী। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা 3টি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাদের উপর হামলা করেন। এ সময় পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের 5 থেকে 6 সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাহেরী কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে তার 6 ভক্তকে আটক করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার বিকেলে আখাউড়ার নীলাখাদ এলাকায় তাহেরীর একটি ওয়াজ মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে ফেরার পথে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। তাহেরীর ভক্তদের হামলার ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক এসআই বাবুল মিয়ার মাথায় 3টি সেলাই লাগে এবং হাতের আঙ্গুল ভেঙে যায়। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে তাহেরীকে প্রধান আসামি করে 15 জনের বিরুদ্ধে মামলা করেন এসআই বাবুল। ওই মামলায় 3 জনকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এক শিক্ষার্থীকে পরীক্ষার হলে দায়িত্বরত পুরুষ শিক্ষকরা হিজাব খোলার জন্য অমানবিকভাবে হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। এর আগে শুক্রবার ওই শিক্ষার্থীকে হিজাব খোলার জন্য বাধ্য করা হয়।
ভুক্তভোগী মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের 2021 সেশনের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী। তিনি গর্ভবতী। অভিযোগ উঠেছে, ওই কলেজের প্রিন্সিপাল ছাত্রীকে হিজাব না খোলার কারণে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে বলেন যে শিক্ষক বাবার মতো, তাই তার সামনে মুখ খুললে অসুবিধা নেই, তাকে মুখ খুলতেই হবে। শিক্ষার্থী হিজাব খুলতে রাজি না হওয়ায় তাকে সবার সামনে অপমান ও হেনস্থা করে এক পর্যায়ে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, একজন গর্ভবতী নারী শিক্ষার্থীর সাথে এ ধরনের অমানবিক, অনৈতিক ও ইসলাম বিদ্বেষী আচরণে সম্মিলিত নারী প্রয়াস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে পারে। একটি স্বাধীন দেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর এটি চরম আঘাত। তাই বাংলাদেশের সকল নাগরিকদের পক্ষ হতে, বিশেষত নারী সমাজের পক্ষ থেকে সম্মিলিত নারী প্রয়াস ওই কলেজের প্রিন্সিপাল সহ সম্পৃক্ত শিক্ষকদের বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।